এই ভিডিওতে আমরা জানবো রিসার্চ প্রোফাইল নিয়ে। ফার্স্ট অফ অল আমরা জানবো কেন আপনার রিসার্চ প্রোফাইল এডমিশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা জানবো যে ভেরি ইম্পর্টেন্ট রিসার্চ প্রোফাইলটা আপনি কিভাবে এনরিচ করতে পারেন, কিভাবে আপনি একটা খুব ভালো রিসার্চ প্রোফাইল বিল্ড করতে পারেন। তারপর আমরা জানবো যে আপনার এডমিশনে আপনার রিসার্চ ফিল্ড কি ম্যাটার করে কিনা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার। দেন আমরা জানবো যে আপনার কি বাংলাদেশে মাস্টার্স করে আপনার রিসার্চ প্রোফাইলটা একটু বেটার করা উচিত কিনা পিএইচডি এডমিশনের জন্য। তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, কেন রিসার্চ প্রোফাইলটা এত ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য আসলে আমাদের প্রফেসরের মাইন্ডসেটটা একটু বুঝতে হবে। সো আন্ডারগ্রেডে আমরা যেটা করি, আমরা কতগুলো কোর্স কমপ্লিট করি এবং সবগুলো কোর্স শেষ হয়ে গেলে আন্ডারগ্রেড শেষ। কিন্তু মাস্টার্স অথবা পিএইচডিতে কিন্তু আমাদের অবশ্যই একজন প্রফেসর আন্ডারে কাজ করতে হবে, যাকে সুপারভাইজার বলেন। সো এই প্রফেসরই বেসিক্যালি আপনাকে ফান্ডিংটা দেন। তাহলে প্রফেসরের মাইন্ডসেটটা বোঝাটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট হি ইজ থিঙ্কিং। সো ফার্স্ট অফ অল, প্রফেসর যেটা ভাবে যে প্রফেসর আপনাকে ওনার প্রফেসরের ল্যাবে কোনো একটা রিসার্চ প্রজেক্ট চলতেছে, ওই রিসার্চ প্রজেক্টে আপনাকে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেবে এবং ফান্ডিংটা ইউজুয়ালি এভাবেই কাজ করে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেবে। এটা তো একটা জব। সো এই জবটা যেহেতু আপনি পিএইচডি বা মাস্টার্সের সাথে করবেন, সো এই জবের যে স্যালারি সেটাই আসলে বেসিক্যালি ফান্ডিং। সো এই নিয়ে আমরা ইন ডিটেল আরো পরে আলোচনা করব। যাই হোক, যেহেতু প্রফেসর আপনাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিবে, সো অবভিয়াসলি ওনার কাছে ইট ইজ ডিজায়ার্ড দ্যাট আপনার গুড রিসার্চ এবিলিটি আছে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থট। সেকেন্ড থট হচ্ছে যে আপনার তো মাস্টার্স এবং পিএইচডি করার জন্য পড়াশোনার, এই মাস্টার্সটা কমপ্লিট করার জন্য বা পিএইচডিটা কমপ্লিট করার জন্যই রিসার্চ করতে হবে। মাস্টার্সের থিসিস করতে হয়, পিএইচডি ডিসার্টেশন করতে হয়, এগুলো সবই রিসার্চের কাজ। সো আপনি যদি অলরেডি কিছু ভালো রিসার্চ এবিলিটি শো করে থাকেন, তাহলে ইট উইল বি গুড। দ্যাটস হোয়াট দ্য প্রফেসর থিংস। থার্ডলি, যেটা প্রফেসরের মাথায় অলসো ঘুরে, সেটা হচ্ছে যে আপনি যদি জাস্ট আন্ডারগ্রেড কমপ্লিট করে থাকেন, আন্ডারগ্রেড তো কোনো রিসার্চ ফোকাসড কোর্স না। সো আন্ডারগ্রেডে পরে যে আপনি একজন খুব ভালো রিসার্চার হবেন, আপনার অনেক পেপার থাকবে, এটাও কিন্তু এটাও কিন্তু এক্সপেক্টেড না। এটাও কিন্তু প্রফেসর বুঝেন যে হি হ্যাজ জাস্ট কমপ্লিটেড আন্ডারগ্রেড। It would not be logical to think that he will be a very good researcher just after undergrad. So overall যদি চিন্তা করি, প্রফেসরের রিসার্চ প্রজেক্টে কাজ করার জন্যই হোক অথবা পিএইচডি বা মাস্টার্সের থিসিসের জন্যই হোক, প্রফেসরের কাছে কিন্তু অবশ্যই আপনার একটা ভালো রিসার্চ প্রোফাইল ভেরি ডিজায়ার্ড, কারণ ওখানে আপনার কাজটাই হবে আসলে রিসার্চ। সো এই জন্য আসলে একটা ভালো রিসার্চ প্রোফাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা এখন জানি আপনার রিসার্চ প্রোফাইলকে এনরিচ করতে পারে কোন কোন কম্পোনেন্ট। সো আমরা মোস্ট অফ অল যেটা ভাবি যে রিসার্চ প্রোফাইল মানেই হচ্ছে শুধু পাবলিশড রিসার্চ পেপার, যার যত রিসার্চ পেপার তার রিসার্চ প্রোফাইল তত ভালো, কিন্তু ইট ইজ এ রং আইডিয়া। অবভিয়াসলি রিসার্চ প্রোফাইলের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পাবলিশড রিসার্চ পেপার কোনো জার্নাল বা কনফারেন্সে, বাট ইট ইজ নট দি অনলি পার্ট। যেমন আদার কম্পোনেন্টস গুলো আমি যদি বলি, আপনার আন্ডারগ্রেড থিসিস ওয়ার্ক, ইট ইজ অলসো পার্ট অফ ইউর রিসার্চ প্রোফাইল, এবং আপনার যদি একটা ভালো থিসিস ওয়ার্ক থাকে, ইট ক্যান এনরিচ ইউর রিসার্চ প্রোফাইল হেভিলি। অলসো আপনার যদি কোনো আনপাবলিশড রিসার্চ পেপার থাকে, সেটাও কিন্তু আপনাকে হেল্প করে। অলসো আপনার যদি কোনো আনপাবলিশড রিসার্চ প্রজেক্ট থাকে, সেটাও কিন্তু আপনাকে হেল্প করে এবং রিসার্চ প্রোফাইলটাকে স্ট্রং করতে পারে। আমরা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা নিয়ে কথা বলা শুরু করি, সেটা হচ্ছে রিসার্চ পেপার। আপনার যদি কোনো পাবলিশড রিসার্চ পেপার থাকে, দ্যাট ইজ অবভিয়াসলি এ ভেরি 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 প্লাস পয়েন্ট। সো আপনার পিএইচডির কথা যদি বলি, পিএইচডিতে আপনার জবই হবে পেপার পাবলিশ করা। সো একটা প্রফেসর যদি দেখে যে আপনার একটা পেপার পাবলিশড আছে, তাহলে অ্যাটলিস্ট ইট মিনস যে একটা পেপার কিভাবে লিখতে হয় সেটা আপনি জানেন। একটা রিসার্চ পেপার কিন্তু একটা এসে লেখার মতো না। রিসার্চ প্রোফাইল লেখার কিছু সিস্টেম আছে, পেপারটা কিভাবে সাবমিট করতে হয়, জার্নাল কিভাবে খুঁজতে হয়, জার্নালের রিভিউ প্রসেসটা কি বোঝা লাগে, সো বিভিন্ন জিনিস আছে। সো আপনার যদি অ্যাটলিস্ট একটা পেপার থাকে, দ্যাট মিনস যে আপনি কিভাবে একটা পেপার লিখতে হয় সেটা অ্যাটলিস্ট জানেন, এবং এটা কিন্তু যে কোনো প্রফেসরের কাছে একটা গুড ইমপ্রেশন, নো ম্যাটার দি কোয়ালিটি অফ ইউর পেপার। আপনার পেপারের কোয়ালিটি যাই হোক না কেন, জাস্ট আপনার নামে একটা পেপার আছে মানেই কিন্তু আপনি কিভাবে একটা পেপার লিখতে হয় সেটা জানেন, এবং এটা একটা গুড ইমপ্রেশন। এখন আপনার একটা ফুললি ফান্ডেড পিএইচডি বা মাস্টার্স এডমিশনের জন্য একটা রিসার্চ পেপার, একটা পাবলিশড পেপার লাগবেই কিনা, এটা ডিপেন্ড করে আসলে আপনার রিসার্চ ফিল্ডের উপরে। সো আপনি যে রিসার্চ ফিল্ডে আছেন, সেই ফিল্ডে যদি অনেক অ্যাপ্লিকেন্টেরই, অনেক মানুষেরই পাবলিশড পেপার থাকে, তাহলে ইউ নিড এ পেপার। বাট আপনি যে রিসার্চ ফিল্ডে আছেন, সেই ফিল্ডে যদি অনেক মানুষেরই, বেশিরভাগ মানুষেরই কোনো পাবলিশ পেপার না থাকে, তাহলে আসলে আপনার এই ফিল্ডে ফুল ফান্ডেড এডমিশন পাওয়ার জন্য কোনো পেপারের দরকার নাই।
বাট স্টিল আপনার যদি কোনো পাবলিশ পেপার থাকে দ্যাট উইল বি আ ভেরি বিগ প্লাস পয়েন্ট। যেহেতু বেশিরভাগ মানুষের নাই, আপনার আছে, উইল স্ট্যান্ড আউট, দ্যাট ইজ এ ভেরি বিগ প্লাস পয়েন্ট। তো আমি যদি এই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার নিজের রিসার্চ ফিল্ড ছিল হচ্ছে এআই তে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এআই ফিল্ডে কোনো পাবলিশড রিসার্চ পেপার ছাড়া ফান্ডেড পিএইচডি বা মাস্টার্স এডমিশন পাওয়া ইজ ভেরি ভেরি টাফ, ভেরি ভেরি টাফ। অন্যদিকে আমার এক ফ্রেন্ডের ভাই, ওনার রিসার্চ ফিল্ড ছিল হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর, এবং উনি কিন্তু কর্নেল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড পিএইচডি অফার পান। কর্নেল ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি, ইট ইজ ওয়ান অফ দ্য টপ 10 আমেরিকান ইউনিভার্সিটিজ, এবং এটা কিন্তু একটা আইভি লিগ ইউনিভার্সিটি। অ্যান্ড ওনার কিন্তু কোনো পাবলিশড রিসার্চ পেপার ছিল না। ওনার একটা ভালো সিজিপিএ ছিল, দ্যাটস রাইট, বাট ওনার কিন্তু কোনো পাবলিশড রিসার্চ পেপার ছিল না। আমি খুবই কনফিডেন্টলি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে যে এআই ফিল্ডে ইভেন ইফ আপনার একটা খুবই হাই সিজিপিএ থাকে, উইদাউট এনি পাবলিশড রিসার্চ পেপার আপনি কিন্তু প্রফেসরদের কাছে খুব একটা পাত্তা পাবেন না। সো ব্যাপারটা এরকমই যে ফিল্ড টু ফিল্ড ভেরি করে যে আপনার পাবলিশড রিসার্চ পেপার আসলে লাগবে কিনা একটা ভালো এডমিশনের জন্য। নেক্সট আমরা কথা বলবো আন্ডার গ্রাজুয়েট থিসিস নিয়ে। আপনার আন্ডার গ্রাজুয়েট থিসিসটা কিন্তু আপনি আপনার সিভিতে অ্যাজ এ রিসার্চ এক্সপিরিয়েন্স শো করতে পারবেন, এবং ইভেন প্রফেসরদের সাথে ইন্টারভিউতে এটা আপনি শো করতে পারবেন। যেমন আমার এক ফ্রেন্ড, ওর রিসার্চ ছিল হচ্ছে ফটোনিক্সে, এবং ওর কোনো পাবলিশড রিসার্চ পেপার ছিল না। সো কিন্তু ওর আন্ডার গ্রাজুয়েট যে থিসিস ওয়ার্কটা ছিল সেটা ওর সিভিতে হাইলাইট করে, এবং ওই যে প্রফেসরদের কাছে ইন্টারভিউ দেয়, ওনাদের কাছেও ইন্টারভিউতে ওর এই আন্ডার গ্রাজুয়েট থিসিস ওয়ার্কটা ফোকাস দিয়ে শো করে, এবং ও কিন্তু আলটিমেটলি ইউনিভার্সিটি মিনেসোটা টুইন সিটিতে ফুল ফান্ডেড এডমিশন অফার পায়। সো এই জিনিসটা মনে রাখতে হবে, আন্ডার গ্রাজুয়েট থিসিস ক্যান বি এ গুড পার্ট অফ ইয়োর রিসার্চ প্রোফাইল। আমি যেটা বলবো যে no matter the quality of undergraduate thesis, try to publish it in some conference or journal. It helps a lot. So একটু আগে আমি যেটা বললাম, জাস্ট একটা পেপার লিখতে পারো একটা শেখার ব্যাপার। একটা পেপার লেখা জাস্ট একটা এসে লেখার মতো না। সো জাস্ট একটা পেপার থাকা আপনার নামে ইজ এ প্লাস পয়েন্ট। সো এখনকার দিনে আসলে অনেক কনফারেন্স এবং জার্নাল বের হয়েছে, যেগুলোতে আসলে পাবলিশ করতে যে খুব ভালো কোয়ালিটি রিসার্চ ওয়ার্ক হওয়া লাগে এরকম না। একটু ঘাটাঘাটি করলে আসলে আপনারা এরকম ইজি টু পাবলিশ কনফারেন্স বা জার্নাল পেয়ে যাবেন। এবং আমি অবশ্যই বলবো যে আপনার আন্ডার গ্রাজুয়েট থিসিসটা আপনার আন্ডার গ্রাজুয়েট পরপরই একটা কোনো কনফারেন্স বা জার্নালে পাবলিশ করে ফেলার চেষ্টা করবেন। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্টে অ্যাওয়ে ফ্রম প্রেডেটরি জার্নাল। প্রেডেটরি জার্নাল হচ্ছে ভেরি লো কোয়ালিটি কিছু পাবলিকেশন, যারা প্রিটেন্ড করে টু বি রিয়েল একাডেমিক জার্নাল। সো এরা হয়তো আপনার কাছ থেকে অল্প কিছু টাকা পয়সা নিল, নিয়ে বললো আমি হচ্ছে এটা পাবলিশ করে দেবো তোমারটা, এটা তো তোমাকে অনেক হেল্প করবে। বাট ওরা আসলে কোনো রিয়েল একাডেমিক জার্নাল না, ওরা টাকাটা পেলে এমনি আসলে পাবলিশ করে দিবে। সো এরকম প্রেডেটরি জার্নাল কিন্তু প্রফেসররা চিনে, এবং আপনি যদি প্রেডেটরি জার্নালে পেপার পাবলিশ করে বসে থাকেন, সেটা কিন্তু উল্টা আপনার রিসার্চ প্রোফাইলকে ডাউন করবে। সো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, predatoryjournals.org। এই লিঙ্কে গিয়ে আপনি প্রেডেটরি জার্নাল কি কি আছে এটার একটা বিরাট লিস্ট দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি অবশ্যই পেপার পাবলিশ করার আগে চেক করে নেবেন যে আপনি যে কনফারেন্স বা জার্নালে পাবলিশ করতেছেন সেটা কোনো প্রেডেটরি জার্নাল না। রিসার্চ প্রোফাইলের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আনপাবলিশড রিসার্চ পেপার। আনপাবলিশড রিসার্চ পেপার সম্পর্কে ফার্স্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, ডাজ আনপাবলিশড রিসার্চ পেপার হেল্প? এর অ্যান্সার হচ্ছে ইয়েস। অনেকের একটা ভুল ধারণা থাকে যে পেপার যদি কোনো কনফারেন্স বা জার্নালে পাবলিশ না হয় তাহলে এটা কোনো দাম নাই, প্রফেসর এটাকে কমপ্লিটলি নেগলেক্ট করবে, বাট এটা আসলে ট্রু না। আপনার যদি কোনো পেপার পাবলিশ নাও থাকে, তাও এটা শো করে যে আপনি রিসার্চ ফিল্ডে আসলে অ্যাক্টিভ আছেন, এবং এটা আসলে আপনার রিসার্চ প্রোফাইলে ওয়েট অ্যাড করে। বাট এখানে যে ব্যাপারটা, একটা পাবলিশড রিসার্চ পেপার যখন আপনার আছে, আপনি বলে দিতে পারেন, আপনার সিভিতে অ্যাড করতে পারেন যে অমুক একটা কনফারেন্স বা জার্নালে আপনার পেপারটা পাবলিশ আছে। সো জার্নাল বা কনফারেন্সের নামটা দেখে প্রফেসর বুঝে গেল আপনার পেপারের কোয়ালিটিটা কিরকম। কিন্তু আনপাবলিশড রিসার্চ পেপারে আপনি তো কোনো কনফারেন্স বা জার্নালের নাম এরকম ভাবে দেখাতে পারবেন না। সো আপনার যেটা লাগবে, ওবিয়াসলি কোনো না কোনো ভাবে প্রফেসরকে এই পেপারটা শো করাতে হবে। সো এটা একটা খুব ভালো ওয়ে হচ্ছে, আপনি যদি আপনার পেপারটা archive.org এই ওয়েবসাইটটাতে আপলোড করে দেন। সো archive.org হচ্ছে একটা
রিসার্চ পেপার আর্কাইভিং ওয়েবসাইট। এখানে আপনি যে কোনো রিসার্চ পেপার আপলোড দিয়ে রাখতে পারবেন এবং এটা একটা লিঙ্ক পাবেন। আপনি যেটা করতে পারেন সেই লিঙ্কটা আপনার সিভিতে অ্যাড করে দিতে পারেন, সো দ্যাট প্রফেসর হচ্ছে একদম লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি আপনার পেপারটা দেখতে পারেন এবং নিজেই হচ্ছে আপনার পেপারটা জাজ করতে পারেন। আমি আমার পিএইচডি অ্যাপ্লিকেশনে যে সিভি ইউজ করি সেই সিভিটা যদি আপনাদের দেখাই, পাবলিকেশন সেকশনে আমার একটা পাবলিশড কনফারেন্স পেপার ছিল, দেন আমার একটা জার্নাল পেপার ছিল আন্ডার রিভিউ, এটা কিন্তু আনপাবলিশ ছিল। So, আমি যেটা করি এই পেপারটা archive.org-এ আপলোড করি এবং ওইটার লিঙ্কটা কিন্তু আমার সিভিতে দিয়ে দিই। So, এখানে ক্লিক করলে সরাসরি পেপারটায় চলে যায় এবং এখানে ভিউ পিডিএফ দেখলে যে কেউ পেপারটাতে কি আছে সেটা দেখতে পারেন এবং প্রফেসর এটা দেখে নিজে জাজ করতে পারেন পেপারটা কিরকম। তাহলে আপনার যদি কোনো আনপাবলিশড রিসার্চ পেপার থাকে অবশ্যই মেক শিওর যে এটা আপনি দেখানোর মতো একটা ব্যবস্থা রাখছেন। archive.org একটা খুবই ভালো ওয়ে এটা করার জন্য। আপনি যদি কোনোভাবে না দেখাইতে পারেন আনপাবলিশড রিসার্চ পেপার, জাস্ট লিখে রাখেন যে আমি অমুক পেপারের উপর কাজ করতেছি, তাহলে কিন্তু কোনো হেল্প হবে না। আনপাবলিশড রিসার্চ প্রজেক্ট, সো ফার্স্ট এন্ড ফরমোস্ট যে কোয়েশ্চেনটা আসে যে আনপাবলিশড রিসার্চ প্রজেক্ট কি আপনার রিসার্চ প্রোফাইলকে কোনোভাবে এনরিচ করতে পারে কিনা, এটা আপনার এডমিশন বা ফান্ডিং এ কোনো হেল্প করতে পারে কিনা, এটার অ্যান্সার হচ্ছে বিগ ইয়েস। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে নিজের এডমিশন জার্নিতে আনপাবলিশড রিসার্চ প্রজেক্ট যে কত হেল্প করতে পারে সেটা খুব ভালোভাবে বুঝেছি। আমি যখন এডমিশনের কথা চিন্তা করি তখন আমার শুধু একটা রিসার্চ পেপার পাবলিশ ছিল এবং এটার কোয়ালিটিও যে খুব ভালো ছিল সেরকম না। সো আমি অ্যাপ্লিকেশনের 3 থেকে 4 মাস আগে 2টা রিসার্চ প্রজেক্ট শুরু করি। মোটামুটি 1.5 থেকে 2 মাস সময় দেওয়ার পরে প্রজেক্টগুলো যদিও ফিনিশ হয় নাই, বাট দেখানোর মতো একটা ডেমো আমি তৈরি করি এবং যেহেতু এটা সফটওয়্যার বেসড প্রজেক্ট ছিল আমি গিটহাবে আপলোড দিই। সো ওইখানে ডেমোটা ছিল। সো আমি সিভিতেও একটা গিটহাব লিংক রাখি এবং প্রফেসরদেরকে যখন মেইল করতাম তখন ওই রিসার্চ প্রজেক্টগুলোর কথা বলতাম যে দেখেন আমি কারেন্টলি অ্যাক্টিভলি রিসার্চ করতেছি একটা খুব ইউনিক টপিকে। এবং আলটিমেটলি আমি যেটা দেখলাম, আমি প্রায় 10-12 জন প্রফেসরের কাছে ইন্টারভিউ দেই এবং প্রায় সবাই আসলে ওই 2টা প্রজেক্ট দেখে খুবই ইমপ্রেসড হন। এবং ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার একজন প্রফেসর, ওনার ল্যাবে টার্নস আউট আমার একটা রিসার্চ প্রজেক্টের অলমোস্ট সিমিলার একটা প্রজেক্ট ওনার ল্যাবে চলতেছিল এট দ্যাট টাইম এবং উনি কিন্তু আমার ওই রিসার্চ প্রজেক্টটা দেখার পর আর কিছুই দেখেন নাই, শুধু ওই রিসার্চ প্রজেক্টটা দেখে উনি ইমপ্রেসড হয়ে যান। এবং আমার ওভারঅল এডমিশন জার্নিতে আমি যেটা খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমার রিসার্চ পেপারগুলো থেকেও এই 2টা রিসার্চ প্রজেক্টের আসলে বেশি ইম্প্যাক্ট ছিল। সো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রফেসররা যে শুধু রিসার্চ প্রোফাইল বলতে শুধু রিসার্চ পেপারই দেখতে চান সেরকম না। প্রফেসররা দেখতে চান যে আপনি আপনার রিসার্চ ফিল্ডে অ্যাক্টিভ এবং আপনি রিসার্চ করতে পারেন। এটা আপনি পেপারের মাধ্যমে শো করতে পারেন অবশ্যই, অলসো আপনি এটা আপনার কোনো ভালো রিসার্চ প্রজেক্টের মাধ্যমেও শো করতে পারেন। তো আমি আগের একটা ভিডিওতে যেটা বলেছিলাম যে বাই দ্য টাইম আপনি আপনার এডমিশন জার্নিটা শুরু করতেছেন, বাই দ্য টাইম আপনার সিজিপিএ ফিক্সড এবং আপনার ইউনিভার্সিটির রিপুটেশনও ফিক্সড। সো এই 2টা জিনিস তো আপনি চেঞ্জ করতে পারেন না। এবং কোনো একটা পেপার পাবলিশ যদি আপনি করতে পারেন এই টাইমে তাহলে খুব ভালো, কিন্তু পেপার পাবলিশ করা তো একটা সময়সাধ্য ব্যাপার। একটা পেপারে কাজ শেষ করার পরে পেপারটা লিখতে সময় লাগে, আপনার জার্নাল খুঁজতে হয়, কনফারেন্স খুঁজতে হয়, জার্নালে রিভিউ টাইম অনেক হাই হয়, জার্নালে এটা রিজেক্ট হতে পারে, অনেক ঝামেলা আছে। কিন্তু রিসার্চ প্রজেক্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি খুব কুইকলি একটা ভালো রিসার্চ প্রজেক্ট স্টার্ট করে এটার একটা কোনো ভালো একটা ডেমো ক্রিয়েট করে আপনি কিন্তু আপনার রিসার্চ প্রোফাইলটাকে এনরিচ করে ফেলতে পারেন। যেমন আমি যেটা বললাম আমার ক্ষেত্রে আমি জাস্ট অ্যাপ্লিকেশনের 3 থেকে 4 মাস আগে একটা রিসার্চ প্রজেক্ট 2টা রিসার্চ প্রজেক্ট স্টার্ট করি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পেপার তো আপনি কোনো জায়গায় ভালো জায়গায় একটা পাবলিশ করতে পারেন, ওই জায়গাটার নাম বলতে পারেন, কিন্তু এটা যেহেতু রিসার্চ প্রজেক্ট একটা একদম র কাজ কমপ্লিটলি। সো এই কাজটা অবশ্যই এই জন্য ইউনিক হতে হবে, ইউজফুল হতে হবে, এক্সাইটিং টপিকে রাখার চেষ্টা করতে হবে। যেমন আমি যেই 2টা টপিকে কাজ করা শুরু করেছিলাম ওই টপিকে আমার রিসার্চ ফিল্ডে ওই টাইমে অলমোস্ট কোনো কাজই ছিল না, কমপ্লিটলি ইউনিক 2টা কাজ ছিল এবং এই জন্য আসলে প্রফেসররা অ্যাট্রাক্টেড হন এই প্রজেক্টগুলোর প্রতি। এবং আপনি যদি এরকম কোনো একটা প্রজেক্ট স্টার্ট করেন মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতোই একটা ভালো ডেমো ক্রিয়েট করে ফেলার মতো অবশ্যই আপনাকে শো করার মতো একটা এক্সাইটিং ডেমো ক্রিয়েট করতে হবে। আপনি যদি জাস্ট মুখে মুখে বলেন যে আমি এই করতেছি ওই করতেছি তাহলে কিন্তু হবে না। আপনাকে এরকম একটা কিছু ক্রিয়েট করতে হবে যেটা দেখে প্রফেসর বুঝতে পারে যে আপনি আপনার রিসার্চ ফিল্ডে কারেন্টলি অ্যাক্টিভ, এই ব্যাপারটা নিয়ে আপনি প্যাশনেট, এতই প্যাশনেট যে আপনি এখানে নিজে থেকে এখন কাজ করতেছেন। এইভাবে ব্যাপারটাকে আপনার উপস্থাপন করতে হবে। সফটওয়্যার প্রজেক্ট যদি হয় তাহলে আপনি অবশ্যই গিটহাবে আপলোড দিতে পারেন, যদি নন সফটওয়্যার প্রজেক্ট হয় তাহলে আপনি অন্য কোনো জায়গায় আপলোড দিয়ে প্রফেসরকে দেখাতে পারেন। এবং যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, আপনার প্রজেক্ট যদি আনফিনিশড হয়, আমার অ্যাপ্লিকেশনের সময় কিন্তু 2টা প্রজেক্টে আনফিনিশড ছিল,
আমি জাস্ট মিড লেভেলে প্রজেক্টগুলোর দুইটা ডেমো ক্রিয়েট করেছিলাম, বাট দুইটা প্রজেক্টই কিন্তু আনফিনিশড ছিল। সো ইভেন ইফ প্রজেক্টটা আনফিনিশড হয়, আপনি প্রফেসরকে বলতে পারবেন যে দেখেন আমি আসলে কারেন্টলি আমার রিসার্চ ফিল্ডে অ্যাক্টিভ আছে, আমি এতই প্যাশনেট যে আমি নিজে নিজে কাজ করতেছি, এবং এটা কিন্তু অবশ্যই প্রফেসরদের মাঝে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এটা ছিল আমার একটা দুইটা রিসার্চ প্রজেক্টের একটা। সো আমি পুরো প্রজেক্টটা গিটহাবে আপলোড দিয়ে রাখি এবং এই যে সুন্দর করে একটা ডেসক্রিপশন দিই এবং পুরো জিনিসটার একটা ডেমো আমি আপলোড করে রাখি এখানে, সো যেটা প্রফেসররা দেখতে পারেন। এন্ড অলসো টোটাল একটা ডেসক্রিপশন এবং পুরো কোডটাই হচ্ছে গিটহাবে আপলোড দেওয়া ছিল, সো দ্যাট প্রফেসর সরাসরি দেখতে পারেন যে না আমি কাজ করতে পারি, আমি রিসার্চ করতে পারি। যেটা আসলে আপনি যদি কোনো পেপার লিখেন, পেপারে তো আর কোড থাকে না, পেপার কিন্তু সরাসরি বুঝায় না যে সে কতটুকু কোডে প্রফিশিয়েন্ট। বাট এই রিসার্চ প্রজেক্টের একটা লাভ হচ্ছে আপনি সরাসরি প্রফেসরকে একদম ভাবে দেখাতে পারবেন যে না এই ফিল্ডে রিসার্চের জন্য যেটা করা দরকার আমি সরাসরি সেটা পারি। সো এই ছিল হচ্ছে 4টা কম্পোনেন্ট যেটা আপনার রিসার্চ প্রোফাইলকে এনরিচ করতে পারে। অবশ্যই আপনি যদি পেপার পাবলিশ করতে পারেন তাহলে সেটা খুবই ভালো, কিন্তু আপনার আন্ডারগ্রেড থিসিস, আপনার কোনো ভালো আনপাবলিশড পেপার, কোনো ভালো আনপাবলিশড রিসার্চ প্রজেক্ট, এগুলো কিন্তু আপনার রিসার্চ প্রজেক্টকে অনেক হেল্প করতে পারে, অনেক এনগেজ করতে পারে। নেক্সট আমি আরো দুইটা টপিক নিয়ে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল রিসার্চ ফিল্ড। আপনার পিএইচডি বা মাস্টার্স এর এডমিশন অথবা ফান্ডিং এর জন্য আপনার রিসার্চ ফিল্ড কি ম্যাটার করে? এর অ্যান্সার হচ্ছে ইয়েস। আপনার একটা ভালো রিসার্চ ফিল্ড আপনার পিএইচডি এডমিশন বা মাস্টার্স এডমিশন এবং ফান্ডিং পাওয়াটাকে অনেক ইজি করে দিতে পারে। তো যেটা হয় যে সেম সাবজেক্টে আপনি যে ডিপার্টমেন্টেরই হোক না কেন, আপনার ডিপার্টমেন্টে অনেকগুলো রিসার্চ ফিল্ড থাকতে পারে। সো কিছু রিসার্চ ফিল্ডে অনেক হাই রিসার্চ অ্যাক্টিভিটি থাকে, অনেক মানুষ কারেন্টলি ওই ফিল্ডে রিসার্চ করতেছে, আবার কিছু রিসার্চ ফিল্ড আছে লো রিসার্চ অ্যাক্টিভিটি। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যদি আমি এক্সাম্পল দিই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাওয়ার সিস্টেম একটা রিসার্চ ফিল্ড আছে, আবার এআই এন্ড রোবোটিক্স ওইটা আরেকটা রিসার্চ ফিল্ড আছে। পাওয়ার সিস্টেমে কিন্তু খুব লো রিসার্চ অ্যাক্টিভিটি, খুব বেশি মানুষ পাওয়ার সিস্টেমে রিসার্চ করে না। এখন ইউএস এর যে প্রফেসররাও আছেন, খুব বেশি প্রফেসররা পাওয়ার সিস্টেমে রিসার্চ করে না। বাট এআই এবং রোবোটিক্স এগুলো হচ্ছে কারেন্টলি হট টপিক এবং এগুলাতে অনেক প্রফেসর রিসার্চ করতেছেন। এবং যেহেতু এআই এবং রোবোটিক্সে অনেক হাই রিসার্চ অ্যাক্টিভিটি আছে, এই ফিল্ডে এডমিশন পাওয়া এবং ফান্ডিং পাওয়া পাওয়ার সিস্টেম ফিল্ড থেকে কিন্তু অনেক অনেক ইজিয়ার। সো যেটা হয় যে আপনি যখন এআই এবং রোবোটিক্স ফিল্ডে প্রফেসর খুঁজবেন, দেখবেন অনেক প্রফেসর আছে যারা এই ফিল্ডে বিভিন্ন রিসার্চ প্রজেক্ট করতেছেন এবং তারা স্টুডেন্ট খুঁজতেছেন। কিন্তু পাওয়ার সিস্টেমে যেহেতু খুব বেশি রিসার্চ হয় না, পাওয়ার সিস্টেমের প্রফেসর আপনি খুব বেশি পাবেন না এবং তাদের কাছে ফান্ডিংটাও কম। তো আমার দুইজন ফ্রেন্ডের এক্সাম্পল দিয়ে জিনিসটা আমি বুঝাই, একদম রিয়েল আমার চোখের সামনে দেখা। একজনের সিজিপিএ ছিল 3.7, ওর কোনো রিসার্চ পেপার ছিল না এবং আদার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্সও ছিল না। আরেকজনের সিজিপিএ প্রায় অ্যারাউন্ড 3.7 এবং কোনো রিসার্চ পেপার নাই এবং আদার্স কোনো রিসার্চ এক্সপিরিয়েন্সও ছিল না। শুধু ডিফারেন্স হচ্ছে একজনের রিসার্চ ছিল হচ্ছে ইলেকট্রনিক্সে, আরেকজনের রিসার্চ ছিল হচ্ছে পাওয়ার সিস্টেমে। দুইজনই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছিল, জাস্ট রিসার্চ ফিল্ডটা ডিফারেন্ট ছিল। সো যেটা হয় আলটিমেটলি অ্যাপ্লিকেশন প্রসেসে, যার রিসার্চ ফিল্ড ছিল ইলেকট্রনিক্সে অনেক রিসার্চ হয় ইউএসএ তে, একটা ভেরি অ্যাক্টিভ রিসার্চ ফিল্ড, সে কিন্তু পিএইচডি এডমিশন পেয়ে যায় ইউটি ড্যালাসে, ফুললি ফান্ডেড পিএইচডি এডমিশন। আর যার রিসার্চ ফিল্ড ছিল পাওয়ার সিস্টেমে, সে কিন্তু কোনো এডমিশন অফারই পায় নাই। So, আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি আপনাদেরকে। আপনি যদি কারেন্টলি আপনার রিসার্চ ফিল্ড চুজ করতেছেন এই স্টেজে থাকেন, অথবা আপনি আপনার রিসার্চ ফিল্ড সুইচ করতে পারবেন এরকম কোনো স্টেজে থাকেন, তাহলে আমার অ্যাডভাইস হবে আপনি যদি কোনো একটা রিসার্চ ফিল্ড নিয়ে প্যাশনেট থাকেন তাহলে গো ফর ইট, ওই রিসার্চ ফিল্ডে আপনি কাজ করেন। আপনি যে কোনো ফিল্ড থেকেই আপনার যদি একটা ভালো রিসার্চ প্রোফাইল থাকে আপনি ফান্ড পেতে পারবেন, এডমিশন পেতে পারবেন যে কোনো ফিল্ড থেকেই। বাট আপনি যদি কোনো পার্টিকুলারলি ফিল্ড সম্পর্কে প্যাশনেট না হন, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি একটু খোঁজ খবর নেন, একটু সার্চ করেন এবং আপনার সাবজেক্টে কোন রিসার্চ ফিল্ডটা বেশি অ্যাক্টিভ, কোন রিসার্চ ফিল্ডের প্রফেসররা বেশি রিসার্চ করতেছে সেটা জানার চেষ্টা করেন এবং ওই রিসার্চ ফিল্ডে আপনার রিসার্চ প্রোফাইলটা বিল্ড করেন এবং ওই রিসার্চ ফিল্ডে আপনার পিএইচডি বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন। এটা আপনার পুরো এডমিশন জার্নিটাকে অনেক অনেক ইজি করে দিতে পারে। লাস্টলি আমি একটা কোশ্চেন অ্যান্সার দিতে চাই, অনেকেরই এটা কোশ্চেন থাকে, আপনার কি বাংলাদেশে মাস্টার্স করে আপনার রিসার্চ প্রোফাইলটাকে একটু বেটার করে দেন পিএইচডি তে অ্যাপ্লাই করা উচিত কিনা, এটা কি আপনাকে কোনো হেল্প করতে পারে কিনা? সো ইউএসএ তে যেমন আপনি সরাসরি মাস্টার্স না করে আন্ডারগ্রেডে পরে অ্যাপ্লাই করতে পারেন, অস্ট্রেলিয়াতেও আপনি সরাসরি মাস্টার্স না করে আন্ডারগ্রেডে পরে অ্যাপ্লাই করতে পারেন।
বাট কানাডাতে যদিও আপনি মাস্টার্স ছাড়া পিএইচডিতে আসলে অ্যাপ্লাই করতে পারবেন না, বাট ইউএসএ অস্ট্রেলিয়ার জন্য আপনি যদি চিন্তা করেন যে আপনি মাস্টার্স করে আপনার রিসার্চ প্রোফাইলটা একটু বেটার করে দেন পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি অবশ্যই এটা করতে পারেন এবং এটা আপনাকে হেল্প করতে পারে। আপনি যদি মাস্টার্সের সময় মোটামুটি 1.5-2 বছর সময় আপনার রিসার্চ প্রোফাইলটাকে বেটার করেন, তাহলে অবশ্যই এটা আপনাকে এডমিশনে হেল্প করতে পারে। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ফ্রেশ আন্ডারগ্রেড থেকে কিন্তু প্রফেসররা এক্সপেক্ট করে কম কম রিসার্চ ওয়ার্ক এক্সপেক্ট করে। আর আপনি যখন মাস্টার্স ফিনিশ করবেন তখন কিন্তু আপনার থেকে প্রফেসর এক্সপেকটেশনটাও বেশি থাকবে, জিনিসটা মাথায় রাখতে হবে। আমার সরাসরি একজন প্রফেসরের কাছ থেকে শোনা আছে একটা রাফ এস্টিমেট যেটা প্রফেসররা চিন্তা করতে পারে, সেটা হচ্ছে আন্ডারগ্রেডের পরে একজনের যদি একটা রিসার্চ পেপার থাকে আর মাস্টার্সের পরে যদি 3টা রিসার্চ পেপার থাকে একজনের, তাহলে দুইজনকে মোটামুটি সেম ভাবে প্রফেসর ইভালুয়েট করে। যেহেতু একজন আন্ডারগ্রেড তার রিসার্চ পেপার কম থাকবে, এটা আসলে প্রফেসররা ধরেই নেন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাট আপনি যদি মাস্টার্স একটা ভালো রিসার্চ প্রোফাইল বিল্ড করতে পারেন, অবশ্যই সেটা আপনাকে এডমিশনে হেল্প করবে।